ক্রাইম পার্টনার লিখেছেন আরিশা আফরিন। পর্ব সংখ্যা 4। ঘন জঙ্গলের গভীরে সেই পুরনো বাড়িটি, চারিদিকে বৃষ্টি টুপটাপ পড়ছে, আর তার মাঝেই অর্ধবয়সী মানুষটি একটি পুরনো গাছের নিচে বসে মাটি খুঁড়ছিল। তার কাঁধ সমান চুল ভেজা, দাড়িগুলো বুকে এসে ঠেকেছে, শরীর জুড়ে নোংরা আর কাদার দাগ। তিনি বিড়বিড় করে বলছিলেন, আমার শোভা ফিরেছে, আমার শোভা মা ফিরেছে। হঠাৎ মাটির নিচ থেকে একটি বহু পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। লোকটি সেদিকে দুহাতে তুলে শ্বাস আটকে তাকিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে কর্কশ গলায় একটা গার্ড বলল, এই, তুমি আবার বাড়ি থেকে বের হয়েছো? তোমাকে কতবার বলেছি বাইরে যেও না। অর্ধবয়সী মানুষটি কেঁপে উঠল, তড়িঘড়ি করে বাক্সটি জামার ভেতরে লুকাতে গেল। পেছনের লোকটি এগিয়ে এসে বলল, তোমাকে আগেই বলেছি সব খবর আমি এনে দিব। তাহলে বের হলে কেন? যদি অন্য কোনো গার্ড তোমাকে দেখে ফেলতো তখন কি হতো? অর্ধবয়সী মানুষটি বিরক্ত, ক্ষিপ্ত আর উত্তেজিত স্বরে বলল, তুই এসেছিস কেন? যা, যা এখান থেকে যা। গার্ডটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলল, তুমি আবার আমাকে ভুলে গেছো? ও গড। অর্ধবয়সী মানুষটি গড়গড় করে বলল, তুই তুই কে যে তোকে মনে রাখবো? সারাক্ষণ এসে বিরক্ত করিস। ঠিক তখনই ছুটে ছুটে এক মহিলা এসে হাজির হলো। অর্ধবয়সী মানুষটিকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু গার্ডটি মহিলার দিকে তাকিয়ে রেগে বলল, আপনাকে কতবার বলেছি আঙ্কেলকে একা ফেলে রাখবেন না, তবু আজ বের হয়ে পড়লো। কি করেন আপনি? সামান্য একটা দায়িত্ব পালন করতে পারেন না? মহিলাটি মাথা নিচু করে স্থির দাঁড়িয়ে রইল, ভাঙা গলায় বলল, স্যার, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই ফাঁকে উনি পালিয়ে গেছেন। গার্ড লোকটির চোখের সাথে সাথে রাগে লালচে আগুন জ্বলে উঠল। আপনাকে মাসে মাসে বেতন দেওয়া হয় লোকটিকে পাহারা দেওয়ার জন্য, আর আপনি বসে বসে ঘুমান? তার কণ্ঠে তিরস্কারের ভারী ঝড়। মহিলা অপরাধীর মতো মাথা আরো নিচু করে ফিসফিস করলো, সরি স্যার, আর হবে না। আর কোনো কথা না বলে সে অর্ধবয়স্ক লোকটির হাত ধরে টেনে পুরোনো বাড়িটির দিকে নিয়ে গেল। সেই বাড়ি যার দেওয়ালের শ্যাওলা গন্ধ, জানালা জঙ্গলের জানালায় জঙ্গলের ছায়া, আর দরজায় অতীতের দীর্ঘশ্বাস। গার্ডটি দীর্ঘশ্বাস ছাড়তে না ছাড়তেই পকেটের ভেতরে ব্লুটুথ কানে বেজে উঠল। সে তৎক্ষণাৎ রিসিভ করলো, ইয়েস ম্যাম। ওপাশে কণ্ঠটি ধারালো ছুরির মতো, সারাদিন কই থাকো তোমরা? এতগুলো গার্ড থাকতে তা উনি পালায় কিভাবে? যদি ওনার কিছু হয়ে যায় তোদের একজনকেও আমি ছাড়বো না। গার্ড গলা শুকিয়ে আসা সত্ত্বেও শান্ত স্বরে বলল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, উনি সুস্থ আছেন। ওপাশ থেকে কর্কশ গলায় বলল, ফার্দার যেন এমন ভুল না হয়। অফিসের কেবিনে ভারী কাচের দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে রক্তের আঁচড়ে ভেজা মেঝে, আর সেই রক্তের ওপর পা ডুবিয়ে আরামে ঘুরিয়ে ঘুরিয়ে বসে আছে এলভি। যেন এ দৃশ্য তার কাছে অস্বাভাবিক কিছু নয়, বরং বহুদিনের চেনা আনন্দের জায়গা। তার মুখের অদ্ভুত এক প্রশান্তির ছায়া, ঠোঁটের কোণে নির্মম হাসি। পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে তিয়াস, রাফি আর আরো দুজন গার্ড। তারা সবাই স্তব্ধ, কেউ বুঝতে পারছে না এলভি কেন এতটা তৃপ্ত, যেন রক্তের প্রতিটি ফোঁটা তার কোনো ব্যক্তিগত বিজয়ের সাক্ষ্য। নীরবতা ভাঙল তিয়াস। সে কনুই দিয়ে রাফিকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, এই রাফি, কাহিনী কি? ম্যাম কি আগে থেকেই এমন করতো নাকি? রাফি বিরক্ত চোখে তাকালো। ধুর, আমি কি জানি। তিয়াস ভ্রুকুচকে কটাক্ষ করে বলল, তুই তো কত বছর ম্যামের সাথে আমেরিকায় ছিলি, তুই জানবি না তো কি আমি জানবো? আবাল কোথাকার। এবার রাফি মুখ শক্ত হয়ে গেল, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, এই, আমাকে আবাল বললি কেন? তোকে তো আমি। রাফির বাক্য শেষ হওয়ার আগে এলভি আঙুল দিয়ে কপাল চেপে বিরক্তির স্বরে বলে উঠল, আহ, তোমরা দুজন আবার কি শুরু করলে? এলভির এমন ধমকে এক মুহূর্তে তিয়াস আর রাফি দুজনেই চুপ হয়ে গেল। নীরবতায় ভার যেন পুরো কেবিনটা পাথর হয়ে রেখেছিল। চারদিকে নীরব স্তব্ধতা, শুধু এলভির গভীর শ্বাস প্রশ্বাস
শ্বাস প্রশ্বাসের শব্দটা টের পাওয়া যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই এলভি হঠাৎই ঠান্ডা স্বরে নীরবতা ভেঙে বলল, আচ্ছা তিয়াস, মানুষের নাকি শত্রুর রক্ত দেখতে ঘৃণা লাগে, কিন্তু জানো আমার। তিয়াস চমকে উঠে মাথা তোলায়, কিন্তু কি ম্যাম? এলভি ধীরে ধীরে মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। সেই দৃষ্টি স্বাভাবিক মানুষের নয়, যেন অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা আরেক সত্তার। চোখে যেন আগুন জ্বলছে, মুখে ঘামের বিন্দু বিন্দু পানি জমেছে। তিয়াস সেই চোখের দিকে তাকাতে না পেরে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নেয়। গায়ের ভেতরে ঠান্ডা শিহরণ নামলো। এলভি ফিসফিসের মতো স্বরে বলল, আমার শত্রুর রক্ত দেখতে ভালো লাগে, আর সেই রক্ত যদি হয় নিজের হাতে খুন করার, তাহলে তো আর কোনো কথাই নেই। তার কথার কেবিনে উপস্থিতি সবাই থরথর করে উঠল। 8 বছর ধরে যে নারী রক্ত নিয়ে খেলা করে, মানুষ খুন করাকে শখের মতো বেছে নেয়, তার মুখে এসব কথা নতুন নয়। তবুও এই মুহূর্তে এলভির চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে কেউ চোখে চোখ রাখতে পারতো না। এলভি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার খোলা নির্দয় কণ্ঠে বলল, তিয়াস, ডক্টরকে কল করো, লাশটা থেকে চামড়া আলাদা করতে হবে, আর সেটা আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তৃপ্তি লাগবে। এলভির মুখে রহস্যময় বাঁকা হাসি। ঘরে যেন একটা পিন পড়লেও শোনা যাবে এমন নিস্তব্ধতা। কেউ নড়ল না। এমনি সবাই এমনই সবাই যেন মনে হয় শ্বাস আটকে রেখেছে। এলভি চেয়ার থেকে সামান্য এগিয়ে এসে আরো চাপা স্বরে বলল, আর সেই চামড়া নিজের হাতে প্যাক করে গিফট পাঠাবো একজনকে। এই কথা শোনার সাথে সাথে কেবিনে সবাই স্তব্ধ। চোখ বড় বড় করে শুধু তাকিয়ে রইল। কেউ বুঝতে পারলো না এ কি সেই এলভি, নাকি প্রতিশোধের আগুনে পুড়ে যাওয়া এক দানব। এলভি মুখে কোনো আবেগ নেই, শুধু শীতল ভয়ঙ্কর এক স্থিরতা, যেন প্রতিশোধ তাকে মানুষ থেকে ছাই করে দিয়েছে। নিস্তব্ধ হয়ে গাড়ির ভেতরে বসে আছে ঈশান। বাইরের পৃথিবী যেন থমকে গেছে। গাছপালা ফাঁক দিয়ে দুপুরের রোদ তীর তীর করে গড়িয়ে পড়ছে গাড়ির কালো কাচের ওপর। শান্তিপুর এলাকায় এখন চূড়ান্ত নির্বাচনী উত্তাপ। পোস্টার, মাইক, সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিপক্ষের অভিযোগ, সব মিলিয়ে চারদিকে অশান্তির বাতাস। কিন্তু ঈশান, তার চোখে কোনো চিন্তা নেই, মুখে নেই কোনো উদ্বেগের ছাপ। নির্বাচন তার কাছে কেবল একটা আনুষ্ঠানিকতা। এখানে কেন, এখানে কে ক্ষমতায় আসবে, কে যাবে, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই, কারণ সে জানে শান্তিপুর এলাকায় ঈশানের সামনে কথা বলার মতো সাহস কারো নেই। এখানকার লোকজন জানে ঈশান সেই মানুষ যার চোখের ইশারায় রাতারাতি গায়েব হয়ে যেতে পারে কেউ, ঘর ছেড়ে পালাতে বাধ্য হতে পারে পরিবার সহ পুরুষ মানুষ, যার বিরুদ্ধে অভিযোগ করবে বা যার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলবে, ঈশান তার জীবন কেড়ে নিতে দ্বিতীয়বার ভাববে না। এই ভয়, এই নীরব আতঙ্ক ঈশানের সবচেয়ে বড় শক্তি। এলাকার প্রতিটি মোড়ে, প্রতিটি দোকানে, প্রতিটি মুখে মুখে তার নাম উচ্চারণ হয় ধীরে, যেন কেউ শুনে ফেললে বিপদ হবে। গাড়ির ভেতরে বসে ঈশান সিগারেটটা ধরালো। একটা দিয়েই পুরো গাড়ির বাতাসের ধোঁয়া ছাড়িয়ে গেল। মুখে তার এক অদ্ভুত প্রশান্তি, যেন চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে, আর সে যুদ্ধের রাজা হয়ে নির্বিকার চোখে সব দেখছে। পার্লামেন্ট ভবনের সামনে এসে গাড়ি থামাতেই পার্লামেন্টের চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা দ্রুত এগিয়ে এলো। একজন গিয়ে দরজা খুলে দিল। ঈশান পা রাখলো নিচে। কালো জুতোর আঘাতে মোজাইক মেঝেতে ঠক শব্দ হলো। অফিসিয়াল ভবনের ভেতরে যেন আরেক রকম নিস্তব্ধতা। দুপাশে নিরাপত্তা রক্ষীরা সোজা হয়ে দাঁড়িয়ে গেল, আর পাশের গাড়িগুলোর আলো ক্ষণিকের জন্য তার ছায়াকে দীর্ঘ করে তুলল। সোজা মিটিং রুমের দিকে হেঁটে গেল ঈশান। হল ঘরের ভেতরে বাতাস ভারী, যেন সকাল থেকে কেউ অজানা উত্তেজনায় ভরপুর। মাত্র কয়েকদিন পরই নির্বাচন। সকাল, দুপুর, বিকেল, রাত মিটিং এখন তার দৈনন্দিন রুটিনের অংশ। কিন্তু আজকের পরিবেশটা অন্য। অতি গভীর, অতি নীরব। মিটিং রুমে পা রাখতেই মুহূর্তেই সব আওয়াজ থেমে গেল। যারা জরুরি নথি পড়ছিল তারা থেমে গেল, যারা আলোচনা করছিল তারা মুখ বন্ধ করলো, যারা ফিসফিস করছিল তাদের চোখে এক মুহূর্তে আতঙ্কের রেখা
ছড়িয়ে পড়ল। ঈশান একবার চারদিকে চোখ বুলিয়ে নিল। আজকের মিটিং রুমে একজনকে দেখে চোখ আটকে যায় ঈশানের। ঈশান একবার চারদিকে চোখ বুলিয়ে নিল। মিটিং রুমে পা রাখার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি হঠাৎ থমকে গেল ইকলাস চৌধুরী। পার্লামেন্টের মতো জায়গায়, তাও কোনো পূর্ব ঘোষণা ছাড়া। কিন্তু পরের মুহূর্তে ঈশানের বুক যেন থেমে গেল। দরজার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তার মা, আর তার পাশে তার ছোট বোন। কত বছর পর ঈশান এই দুই মুখ একসাথে দেখছে। রাজনীতির পাথুরে দেওয়াল ভেদ করে পার্লামেন্টের এই শীতল মিটিং রুম যেন হঠাৎই গরম হয়ে ওঠে। মুহূর্তের জন্য সময় থমকে গেল। ঈশানের ইশারায় মিটিং রুমে সবাই বের হয়ে গেল। সে ধীরে ধীরে তাদের দিকে তাকালো। তার মা তার বোনের দিকে কত বড় তার মাও তার বোনের দিকে কত বড় হয়ে গেছে। সেই ছোট্ট বোনটা, মায়ের বয়সও বেড়ে গেছে, চুলে পাক ধরেছে। তারপর দৃষ্টি ঘোরালো তার বাবার দিকে। ইকলাস চৌধুরী চোখে পানি টলমল করছে। সে ঈশানের দিকে ইশারায় দিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু সে ইশারার আড়ালে লুকানো ছিল অস্থিরতা, আতঙ্ক আর বহু বছরের পাপের ছায়া। ফ্ল্যাশব্যাক, দুদিন আগে রাতে ঈশান বাড়ির গেট পেরিয়ে ঢুকতেই চারদিকে ভারী হয়ে উঠেছিল সিগারেটের মদের তীব্র গন্ধ। ড্রয়িং রুমে আলো আধো আধো অন্ধকারে বসেছিল ইকলাস চৌধুরী, পোশাকে আচরণে চোখে সেই চিরচেনা চাপা রাগ। ঈশান দরজার ফাঁক দিয়ে ঢুকতেই তার নাক মুখ কুঁচকে গেল। চাপা স্বরে বলল, দিন দিন নেশা তো তোমার বেড়েই চলেছে ঈশান। ঈশান ঠোঁটে তাচ্ছিল্য হাসি টেনে বলল, বাবা, এমন ভাব করছো যেন কখনো এগুলো ছুঁয়েই দেখোনি। আর মদের নেশা আমার ঠিক আছে, কিন্তু তোমার নেশা তো আরো বড়, নারীর নেশা। বাক্যটি শেষ হতেই ঘরের বাতাস কেঁপে উঠল। এক মুহূর্তে দেরি হয়নি, ধপ করে ঈশানের গালে চড়ের দাগ এসে পড়ল। ইখলাস চৌধুরীর কণ্ঠে বজ্রের মতো ফেটে উঠল, চুপ, সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। ঈশান কিন্তু পিছিয়ে যায়নি। গাল থেকে চড়ের জ্বালাটা মুছে না যেতেই সে তাকিয়ে রইল সোজা চোখে। সেই চোখে অবাধ্যতা, বিদ্রোহ আর হারিয়ে যাওয়া অতীতের গভীর যন্ত্রণা। ইখলাস চৌধুরী আবারও কঠিন কণ্ঠে বলল, ঈশান, কি বলছো তুমি? বাবা হয় তোমার, বাবা হই তোমার আমি। ইখলাস চৌধুরীর কণ্ঠ কাঁপছিল, রাগ আর অপমানের মাঝেও কোথাও এক ধরনের অসহায়তা লুকানো। দিন দিন তোমার বুদ্ধির লোপ পেয়ে যাচ্ছে। তুমি খারাপ হয়ে যাচ্ছ। আমি যে একটা মানুষ, আমাকে তো আর মানুষ বলেই মানো না। প্রতিটা রাত খাবার নিয়ে বসে থাকি তোমার জন্য, তুমি রাত 3টা 4টা মানুষ খুন করে আসো। কখনো ফিরে তাকাও না আমার দিকে, কখনো তো আসোই না। আমি অনাহারে অপেক্ষা করি, আর তুমি তুমি দেখো না। তার কথা শেষ হতে না হতেই ঈশানের চোখে দপ করে আগুন জ্বলে উঠলো। ঘর যেন কেঁপে উঠলো তার বজ্রধ্বনির চিৎকারে। লোভ আমার না, তোমার পেয়েছিল আরো 10 বছর আগে থেকেই। আর আমাকে বলছো আমি খারাপ? ঈশানের বুক টান হয়ে গেল, দম বন্ধ হয়ে আসা গলায় সে বলে উঠল, খারাপ দিন দিন আমি তোমার জন্য হয়েছি। খাবার নিয়ে যখন আমি বসে থাকতাম, কোথায় ছিলে তুমি তখন? তোমার আদরের দ্বিতীয় বউ মিনা যখন আমাকে মারধর করতো, তখন কোথায় ছিলে? যার জন্য আমার মা, আমার ফুলের মতো বোনটা আজ আমার থেকে দূরে। আমাকে একা করেছো তুমি, আমার মাকে বোনকে আমার থেকে আলাদা করেছো। ঈশান থেমে গেল এক মুহূর্ত, তার চোখ লাল, শরীর কাঁপছে, গলার স্বর হঠাৎ শীতল হয়ে গেল। তাই আমি তোমাকে একা করেছি বাবা। প্রথমে তোমার সেই দ্বিতীয় বউকে খুন করেছি, তারপর তোমার থেকে দূরে সরে গেছি। হয়তো ঠিকই করেছি। আমাকে একা করেছিলে, এখন একা থাকো তুমি। 10 বছর তোমাকে একা করে রেখেছি, আর বাকি জীবনও একাই থাকবে। কথাগুলো ছুরির মতো গিয়ে বিঁধল ইখলাস চৌধুরীর অন্তরে। তিনি চুপ হয়ে গেলেন, চোখের ভেতরে জল কিন্তু বেরোয় না। জীবনে প্রথমবার তিনি নিজেকে অসহায় মনে করলেন। অপমানিত নয়, হারানো নয়, নিকৃষ্ট মনে হলে নিজের কাছেই। তার মাথা ঘুরে গেল। কিভাবে দেখেননি, কিভাবে বোঝেননি যে তার সন্তান এতটা কষ্টে, এতটা একাকী, এতটা দগ্ধ হয়ে বাঁচছে? কিভাবে তিনি বাবা ছিলেন?
ঈশান হোঁচট খেতে খেতে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো, আর দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইলেন ইখলাস চৌধুরী, নিস্তব্ধ, বিবশ, ঠান্ডা পাথরের মতো। তিনি দাঁড়িয়ে ভাবতে লাগলেন আগের দিনগুলো। বাংলাদেশে জন্ম নেওয়া হলেও বেড়ে ওঠা ফ্রান্স ও সিনথি ছিলেন বাংলাদেশে জন্ম নেওয়া হলেও বেড়ে ওঠা ফ্রান্সে। সিনথি ছিলেন এক সাহসী নারী, নামকরা ফরাসি রাজনীতিবিদের একমাত্র মেয়ে সিনথি। ছোটবেলা থেকেই রাজনীতির অঙ্গনে মানুষের সংগ্রাম, অধিকার আর ক্ষমতার খেলা নিজের চোখে দেখে বড় হয়েছে। সিনথির বাবার স্বপ্ন ছিল তার মেয়ে একদিন রাজনীতিতে নামবে, মানুষের জন্য কাজ করবে। সেই স্বপ্নকে কখনো অস্বীকার করেনি সিনথিও। বাংলাদেশে ঘুরতে এসে প্রেমে পড়ে ইখলাস চৌধুরীর ওপরে। দুজনে ভালোবাসে, বিয়ে করেন, আর সিনথিও বাংলাদেশ থেকে যান। তাতে সিনথির বাবাও আপত্তি করেননি। বিয়ের পর ইখলাস চৌধুরীর সাথে সিনথিদের রাজনীতির ময়দানে পা রাখেন। সিনথি ছিল অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন অগ্নির মতো কঠোর, কাউকে প্রশ্রয় দিতেন না, আর নিজের হাতে অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করতে পিছপা হতেন না। সিনথি এই নির্ভীকতা আর ন্যায়পরায়ণতা প্রত্যেকবারই ইখলাস চৌধুরীর মুগ্ধ করত, কাছে টানতো আর গভীরভাবে। তারপর তাদের সংসারে এলো প্রথম সন্তান ঈশান চৌধুরী। 9 বছর পর জন্ম হলো তাদের কন্যা ইলোরা চৌধুরী। সবকিছুই চলছিল স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক অঙ্গন কখনোই পুরোপুরি শান্ত থাকে না। শত্রুরা সুযোগ খুঁজে নেয় নিঃশব্দে। ঠিক সেভাবেই একদিন ভুল পথে পা বাড়ালেন ইখলাস চৌধুরী। তিনি যুক্ত হলেন পরকীয়ায়। মিনা নামের এক নারীর সঙ্গে, যে নিজেই ছিল প্রতিপক্ষ দলের পাতাফাদের অংশ। সিনথি চৌধুরী যখন জানতে পারলেন কোনোভাবেই যখন স্বামীকে মানাতে পারল না, তখন ত্যাগ করলেন বাংলাদেশ। অভিমান, অপমান আর দুঃখে তার ঠিক 1 মাস পর সত্য ভেসে উঠল। জানা গেল মিনা ছিল কেবলই শত্রু দলের গুপ্তচর, যাকে ব্যবহার করে ইখলাস চৌধুরীকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছিল। এই সত্য মেনে নেওয়া ছিল কষ্টকর, তবুও ইখলাস চৌধুরী সিদ্ধান্ত নিলেন এই বিশ্বাসঘাতককে তিনি নিজ হাতে শেষ করবেন। কিন্তু মিনা যে যে সময় তার হাতে মৃত্যুর অপেক্ষায় ছিল, তার আগেই ঘটে গেল ভিন্ন কিছু। সেদিন বাসায় এসে ইখলাস দেখেছিলেন রক্তাক্ত মেঝে, নিথর দেহ। তিনি ভেবেছিলেন কেউ আগে এসে কাজ সেরে গেছে। আজ বহু বছর পর তিনি বুঝলেন সেদিন মিনাকে খুন করেছিল তার ছেলে ঈশান চৌধুরী। সেদিনের পর থেকে কখনো রাজনীতি করেননি, কাউকে খুন করেননি, কিন্তু তার বদলে তার ছেলে হয়ে উঠেছিল রাজনীতি নামের মাফিয়া। কাউকে অকারণে মারতে দুবার ভাবে না, ঠিক তারই মতো। এই মুহূর্তে তিনি জানতেন না কি করা উচিত, কি বলা উচিত। একটাই জিনিস পরিষ্কার হয়ে গেল, এভাবে আর চলতে পারে না। তিনি এখন ঠিক করেছেন, হয় সব ঠিক করবেন, না হয় নিজের জীবনটাই শেষ করে দেবেন। বর্তমান গত 1 ঘন্টা ধরে তিয়াস, রাফি আর আরো কয়েকজন গার্ড নির্বাক দাঁড়িয়ে দেখছে এলভি কি করছে, কিসের প্রস্তুতি নিচ্ছে। তাদের মাথা কিছুই ঢুকছে না, বোঝার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। শুধু একটাই বিষয় তারা পরিষ্কারভাবে বুঝেছে, এলভি যা বলে তা সে করবেই, তার সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা কারো নেই। এলভি একটি বিশাল আকারের বক্স সামনে এনে রাখলো। সেই বক্সের ভেতরে রয়েছে লাশটির ছেঁড়া চামড়া, যেন নিষ্ঠুরতার নিঃশব্দ সাক্ষ্য। আর সেই চামড়ার ওপর ঢেলে দেওয়া হয়েছে 1000 তেলাপোকা, যাদের ছটফটানি দেখে গার্ডদের গা শিউরে উঠল। বক্সটি সুন্দর করে র্যাপিং করানো হচ্ছে। এলভি শান্ত স্থির কণ্ঠে নির্দেশ দিচ্ছে, আর তার নির্দেশ মতোই একজন লোক নিখুঁতভাবে কাজগুলো করে যাচ্ছে। রুমের বাতাসে ভয়, ঘৃণা আর অদ্ভুত এক রহস্যময় উত্তেজনা ছড়িয়ে আছে। এলভির প্রতিটি পদক্ষেপ যেন অন্ধকারের গভীরতাকে আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। বক্সটির ওপরে বড় বড় অক্ষরে এলভি নিজের হাতে লিখে দিয়েছে, মিস্টার কিং, জাস্ট ফর ইউ, আই নো দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট গিফট অফ ইয়োর লাইফ। মিস্টার কিং, শুধু আপনার জন্য। আমি জানি এটা আপনার জীবনের সেরা গিফট হতে যাচ্ছে। তোমরা তোমরা রেডি তো গিফট পেয়ে? কারা মাফিয়াস? হুম 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 হুম, হ্যাঁ আমরা রেডি রেডি। দেন গিফট দেখি, সমস্যা নাই।